ইরানের বজ্র হুঁশিয়ারি, আসছে বড় যুদ্ধের ঝড়। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমার আঘাতে কাঁপছে আকাশ। কেউ যেন থামাতে পারছে না এই আগ্রাসনকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বজ্র কণ্ঠে উঠল এক সতর্কবার্তা। ইসরায়েলের সাথে যুদ্ধ হলে এবার জবাব হবে আরও কঠিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের সাথে যে কোনো সংঘাত ঘটতে পারে। এবার যদি আবার উস্কানি দেয় তবে সেই জবাব হবে ইতিহাসে লেখা রাখার মতো। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল শুধু গাজা নয়, সিরিয়া ও ইয়েমেনেও আগুন ছড়াচ্ছে। মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই বাস্তবতাতে ইরান জানিয়ে দিল তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত। আরাকচি স্মরণ করিয়ে দিলেন সেই যুদ্ধের কথা যখন ইসরায়েল ঘোষণা করেছিল 48 ঘন্টার মধ্যে তারা ইরানকে শেষ করে দেবে। কিন্তু কি হয়েছিল? উল্টো ইরানের প্রত্যাঘাতে হিমশিম খেয়েছিল দখলদাররা। আমেরিকার সহায়তাতেও লক্ষ্য অর্জন করতে পারেনি। অবশেষে বাধ্য হয়েছিল নিঃশর্ত যুদ্ধবিরতিতে। এবারও ইতিহাস যেন একই পথে হাঁটছে। ইসরায়েল উস্কানি দিচ্ছে, হামলা চালাচ্ছে, কিন্তু সামনে অপেক্ষা করছে ইরানের বজ্রাঘাত। সৌদি আরবের জেদ্দায় OICর জরুরি সম্মেলনে অংশ নিয়েই আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের হাতে আছে অভিজ্ঞতা, আছে প্রযুক্তি, আর আছে ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি। যে আগ্রাসন আমাদের দিকে ছোড়া হবে তা আমরা ফিরিয়ে দেব দ্বিগুণ শক্তিতে। তার এই ঘোষণা শুধু ইসরায়েলের জন্য নয়, ওয়াশিংটনের দিকেও সতর্কবার্তা। কারণ যুক্তরাষ্ট্র ইয়েমেন ও লেবাননের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। কুতিতে প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দেয়া, হিজবুল্লাহকে চাপে ফেলার চেষ্টা, সবকিছুই যেন ইরানকে লক্ষ্য করে সাজানো কৌশল। ইরান কিন্তু স্পষ্ট করেছে তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চায় না, তবে অন্যায় হলে কখনোই চুপ করে থাকবে না। আজকের ইরান শুধু রাজনৈতিক শক্তি নয়, সামরিকভাবেও এক আধুনিক শক্তিতে রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব আর জনসমর্থন সব মিলিয়ে তারা দাঁড়িয়ে আছে দৃপ্ত ভঙ্গিতে। গাজার পরে ইয়েমেন, লেবানন, মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ যেন যুদ্ধের জন্য অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলের প্রতিটি উস্কানি যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আকাশের ওপারে এখন প্রতিধ্বনি একটাই, ইরান প্রস্তুত। যুদ্ধ হলে এবার ইতিহাস বদলে যাবে। ওদিকে তেহরানের উত্তরাঞ্চলে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মাধ্যমে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তৎপরতা চালাচ্ছে। সম্ভবত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। গাজার পুরো নিয়ন্ত্রণ নেবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন ঘোষণা দিতেই ইসরায়েলি যেন আগুন জ্বলে উঠেছে। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বিক্ষোভে। সরকারের বিরুদ্ধে স্লোগানে কাঁপছে শহর। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আসছে ধাক্কা। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেন চারদিক থেকে কোণঠাসা নেতানিয়াহু। কিন্তু সবথেকে বড় ধাক্কা এসেছে ভেতর থেকে। নিজ দেশের সেনাপ্রধানই আর তাঁর পাশে নেই। ইয়াল জামির, ইসরায়েলের সামরিক শক্তির এই অভিভাবক, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন গাজা দখলের পরিকল্পনা আত্মঘাতী। বরং তিনি চান জিম্মি বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে। এখান থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর জল্পনা। তবে কি সেনাপ্রধানই নামবেন রাজনৈতিক ময়দানে? সেনাদের অসন্তোষ। যুদ্ধের মাঠে ক্লান্ত ভাঙা মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতে শত শত সেনা প্রাণ হারিয়েছে। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ যেন প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে। অনেক সেনা সরাসরি বলেই ফেলেছেন, গাজা দখল করতে চাইলে চাই দানবীয় শক্তি। হাজার হাজার সৈন্য নামিয়েও সেটা সহজ নয়। তবু নেতানিয়াহু যেন শুনতেই চান না, বরং তিনি নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাক দিয়েছেন। সেপ্টেম্বরেই তাদের রিপোর্ট করতে হবে। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, সমাধান যুদ্ধ নয়, সমাধান হলো আলোচনায়। এ এক ভয়ঙ্কর বার্তা। সরকারের সঙ্গে সেনাবাহিনী টানাপোড়েন এবার প্রকাশ্যে। অভ্যুত্থানের গুঞ্জন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে? ইতিহাস বলছে দেশটি সবসময় ডেমোক্রেটিক কাঠামো আঁকড়ে ধরেছে। কিন্তু এখন যখন সেনাবাহিনী ও সরকারের মধ্যে আস্থার সেতু ভেঙে পড়ছে, তখন গুঞ্জনই স্বাভাবিক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ শক্তিশালী ডিপ টেস্ট এই পরিস্থিতি সামাল দিতে মরিয়া। সেনাপ্রধানও সরাসরি ক্ষমতা দখলের কথা ভাবছেন না, তবে ঝুঁকি অন্য জায়গায়। নেতানিয়াহুকে হয়তো অন্যভাবে সরিয়ে দেওয়া হতে পারে। হত্যা, হঠাৎ পদত্যাগ কিংবা আগাম নির্বাচন, সম্ভাবনার খেলা এখন যে কোনো দিকে মন নিতে পারে। একদিকে রাস্তায় বিক্ষোভ করা ইসরায়েলিরা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত সৈন্যরা। মাঝখানে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু, নিজের ভবিষ্যৎ আঁকড়ে ধরা এক নেতা। তার সামনে শুধু গাজার মানচিত্র নয়, সামনে রয়েছে রাজনৈতিক টিকে থাকার লড়াই। অভ্যুত্থান হোক বা না হোক, স্পষ্ট হচ্ছে একটাই সত্য: ইসরায়েল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ। গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে, সীমান্তে ট্যাঙ্কের চাকা থামছে না। ঠিক এই সময় তেল আবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। প্রশ্ন একটাই: ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কি কোণঠাসা হয়ে পড়েছেন? তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান, যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট কার্টস এবং আইডিএফ প্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে। বিষয় সেনাবাহিনী নিয়োগ ও পদোন্নতি। জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন, কিন্তু কার্টস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন। তিনি গর্জে ওঠেন, ৭ অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোনো সেনাবাহিনী থাকতে পারে না। কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে। তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষামন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ। ১৯৯২ সালের জেনারেল স্টাফ অর্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষামন্ত্রী কেবল অনুমোদনকারী, তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয়। ১১ই আগস্ট পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন। কানের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয়। কার্টস ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন জামির প্রক্রিয়া ভেঙে অ্যাডহক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেওয়া যাবে না। হারেটসের ১২ই আগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরও গভীর কিছু? ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে, আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই। গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন, গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে। সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার স্বরূপ। সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, অন্যদিকে তেল আবিবের কক্ষপথে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন, লক্ষ্যবস্তু একজন মানুষ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। প্রশ্ন এখন, তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন, নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে? ইরান, মহাসাগরের বুক কাঁপানো শক্তির মহড়া। আকাশে সূর্য ঝলমল করছে, অথচ সমুদ্রের বুক যেন থরথর করে কাঁপছে, কারণ সেখানে হাজির হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি, ইরান। টেকসই শক্তি 1404 এই নামের মহড়ায় ভারত মহাসাগর আর ওমান সাগরের ঢেউয়ের উপর নেমে এসেছিল যুদ্ধের এক সিনেম্যাটিক দৃশ্য। ঢেউয়ের ওপরে বজ্রপাত। ক্যামেরা যখন ঘুরল, দেখা গেল ইরানি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান আর উপকূলীয় ব্যাটারি একই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ থেকে নামল ড্রোন, পানির বুক থেকে ছুটল ক্ষেপণাস্ত্র, একসাথে একই মুহূর্তে লক্ষ্যবস্তু ভেঙে চূর্ণ। ক্ষেপণাস্ত্রের ঝড়। মহড়ায় নাসর, কাদের আর কাদির ক্ষেপণাস্ত্র ছুটল বিদ্যুতের গতিতে। সাবালান আর গানেভে যুদ্ধ জাহাজ একসাথে ক্ষেপণাস্ত্র ছুড়ল, যেন সমুদ্র জুড়ে বজ্রপাত হচ্ছে। কাদের উপকূলীয় ব্যবস্থা সরাসরি আঘাত করল শত্রুর কল্পিত ঘাঁটিতে। বার্তা স্পষ্ট, ইরান এক ডোমেইনে নয়, বহু ডোমেইনে আঘাত হানতে পারে। আরও এক ধাপ এগিয়ে বাভার 5 কামিকাজে ড্রোন ভেসে গেল 400 কিলোমিটার, তারপর নিখুঁতভাবে ধ্বংস করল লক্ষ্যবস্তু। মুহূর্তটি ছিল বিদ্যুতের মতো রোমাঞ্চকর,
ড্রোন আর ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত করলেও একই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের চূড়ান্ত নমুনা। রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি গর্বের সঙ্গে বললেন, মহড়ায় ব্যবহৃত প্রতিটি অস্ত্র, প্রতিটি ব্যবস্থা ইরানের নিজস্ব মাটিতে তৈরি। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, ইরানের আত্মনির্ভরতার ঘোষণা। বিদেশি প্রযুক্তি নয়, বিদেশি ভরসা নয়, নিজেদের হাতে গড়া অস্ত্রেই ইরান দাঁড়িয়ে আছে শক্তির পাহাড় হয়ে। ইরানি মিডিয়া জানালো, এই মহড়ায় উন্নত ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিটি আঘাতের সঙ্গে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে এক কঠিন বার্তা, আমরা প্রতিরোধে আছি, আমরা প্রস্তুত। ঠিক তখনই বিশ্ব রাজনীতি উত্তপ্ত। ইরান যখন মহাসাগরে নিজের শক্তি দেখাচ্ছে, ইউরোপ তখন তেহরানকে চাপ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, সমাধান না পেলে শাস্তির হুমকি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অভিযোগ করছে, ইরান নাকি গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে। এই বছরের জুনে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পর সেই অভিযোগ আরও গভীর হয়েছে। কিন্তু ইরানের জবাব এসেছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, ড্রোনের আঘাতে, সমুদ্রের ঢেউ কাঁপিয়ে। এ শুধু মহড়া নয়, ঢেউয়ের শব্দের সাথে মিশে গেছে ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশের নীল ভেদ করেছে ড্রোনের ডানা। প্রশ্ন একটাই, কে থামাবে ইরানকে? কারণ সমুদ্র সাক্ষী, আকাশ সাক্ষী, ইরান আজ শুধু প্রস্তুত নয়, ইরান অপ্রতিরোধ্য। যুদ্ধের ছায়া আবারও কি ঘনাচ্ছে? সংঘাত কি এবার আরও তীব্র হবে? মধ্যপ্রাচ্যের আকাশে ধীরে ধীরে জমছে এক অগ্নিঘূর্ণির মেঘ। বিশ্বজুড়ে গোয়েন্দা প্রতিবেদনের স্রোত বলছে, ডিসেম্বরে নয়, হয়তো অগাস্টের শেষেই ইসরায়েল আবার ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপর। ইরান জানে ঝড় আসছে, এবং এবার তারা দাঁড়িয়ে থাকবে না। শুরু থেকেই আঘাত করবে, যেন প্রথম নিঃশ্বাসেই শত্রুর অহংকার চূর্ণ হয়ে যায়। লক্ষ্য একটাই, ইসরায়েলের সামরিক আধিপত্যের স্বপ্ন গুঁড়িয়ে দেয়া। জুনের যুদ্ধ ছিল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযান ছিল না, ওটা ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা। 2 দশক ধরে ইসরায়েল চাইছে আমেরিকাকে ব্যবহার করে ইরানকে দুর্বল করতে, যা একা তাদের পক্ষে সম্ভব নয়। তখন ইসরায়েলের 3টি গোপন উদ্দেশ্য ছিল: আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনা, ইরানি সরকারকে ভেঙে ফেলা, ইরানকে এমন এক ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা যাকে সিরিয়া বা লেবাননের মতো অবলীলায় বোমা মারা যাবে। কিন্তু ফলাফল, শুধু প্রথম লক্ষ্যটাই আংশিক সফল। ট্রাম্পের অংশগ্রহণ ছিল সীমিত, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, আর সেখানেই ইসরায়েলের গতি থেমে যায়। ইরানের অটল প্রতিরোধ। ইসরায়েল ভেবেছিল শুরুতেই আঘাত করে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলবে। 30 জন শীর্ষ কমান্ডার ও 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেও তারা পেল সাময়িক সাফল্য। মাত্র 18 ঘন্টায় ইরান প্রতিস্থাপন করল সেই কমান্ডারদের আর ছুড়ল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বার্তা স্পষ্ট, আমরা ক্ষয় সহ্য করব, তবু শত্রুর দিকে বজ্রপাত নামাবো। মোসাদের ফোন হুমকি, আতঙ্ক ছড়ানোর চেষ্টা, সব ব্যর্থ। কোনো জেনারেল পালায়নি, বরং দেশ জুড়ে জেগে উঠল জাতীয়তাবাদের ঢেউ। প্রতিটি শহর, প্রতিটি প্রদেশে মানুষ পতাকার চারপাশে দাঁড়ালো, কেউ সরকারের জন্য, কেউ দেশের জন্য, কিন্তু সবার লক্ষ্য এক, ইসরায়েলকে ঠেকানো। ইসরায়েলের উল্টো ক্ষতি। যুদ্ধ বাড়লে ইসরায়েলের ক্ষতি হতো আরও ভয়াবহ। বিমান প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ক্রমে ভেদ করছিল লোহার ঢাল। মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েল জানত এই সংঘাত তার জন্য আত্মঘাতী। তাই যুদ্ধবিরতি, কিন্তু মাথার ভেতর জমে থাকা প্রতিশোধের আগুন নিভল না। ট্রাম্পের দ্বিধা। দ্বিতীয় দফায় ইসরায়েল আক্রমণ করলে ট্রাম্প কি করবেন? তিনি দীর্ঘ যুদ্ধ চান না, কিন্তু প্রথম হামলা দিয়ে ইতিমধ্যে ফাঁদে পা দিয়েছেন। 12 দিনের সংঘাত আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদের ফাঁক উন্মোচন করেছে। এখন সামনে 2টি পথ: পুরোপুরি যুদ্ধে নামা অথবা ইসরায়েলের চাপ প্রতিহত করা। কিন্তু প্রতিহত করতে লাগবে ইস্পাতের মতো ইচ্ছা শক্তি, যা ট্রাম্পের অতীত সিদ্ধান্তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী যুদ্ধ হবে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। প্রথম দৃশ্যে বিস্ফোরণ, আকাশ কাঁপানো ক্ষেপণাস্ত্র, ভূপাতিত লোহার ঢাল। ইরান আর ধৈর্যের নাটক খেলবে না, তাদের কৌশল হবে এক ঝড়ে শত্রুর অহংকার ভাসিয়ে নিয়ে যাওয়া। আর যদি আমেরিকা আবার ঝাঁপিয়ে পড়ে, তবে ইতিহাস লিখবে, ইরাক ছিল সহজ লড়াই, ইরান হবে রক্তে রঙিন দুঃস্বপ্ন।